হ্যালো লিসেনার, বিগত লেকচারে আমরা দিস কিওয়ার্ডের বেশ কিছু ব্যবহার দেখেছি। তো আমরা এই ফার্স্টের তিনটে ব্যবহার অ্যাকচুয়ালি দেখেছিলাম। তো আজকের লেকচারে আমরা তার এই পরে যে তিনটে ব্যবহার বাকি ছিল সেগুলো আজকে আমরা দেখব। সো 4 নম্বর যে পয়েন্ট সেটা হলো দিস ক্যান বি পাসড অ্যান আর্গুমেন্ট ইন দ্য মেথড কল। দ্যাট মিনস যখন আমরা কোনো মেথড কল করি, সো আজকে আমরা দেখবো যে মেথড কলিংয়ের সময় আমরা দিস কিওয়ার্ডকে একটা আর্গুমেন্ট একটা পাস করব। তো এইভাবে থিওরিটিক্যাল ডিসকাস না করে আমরা সরাসরি চলে যাই ইক্লিপসে। তো এটা দেখানোর জন্য আমি এই দিস প্যাকেজের মধ্যে একটা ক্লাস ক্রিয়েট করি। ওকে, আমি ক্লাসের নাম আমি এখন দিব যে test4। দ্যাট মিনস test4। এরপর আমরা যখন আমরা যেন 5 নাম্বার যখন আমরা করবো এক্সাম্পলটা দেখাবো তখন দিব test5 এবং লাস্ট হবে test6। এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। পরবর্তী যখন আপনারা সোর্সগুলো দেখবেন আপনাদের বুঝতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি কোনটা কোন এক্সাম্পল। সো এই ক্লাসের মধ্যে অ্যাকচুয়ালি আমরা অনেক কাজ করব। ফার্স্টে যেটা লিখে নিই সেটা হলো মেইন মেথড। এটা লেখা মানেই মনে হয় যে ক্লাসটা একটা পরিপূর্ণতা পেল। ওকে, এখন আমি এই ক্লাসের মধ্যে একটা মেথড নিব। সেই মেথডের নাম আমি দিব ভয়েড m1 এবং ভয়েড m1 এর মধ্যে আমি প্যারামিটারটা এমনভাবে ডিক্লেয়ার করব অ্যাকচুয়ালি যে এই মেথডটাকে কল করতে হলে আমাকে test4 এই ক্লাসের একটা অবজেক্ট আমাকে দিতে হবে আর্গুমেন্ট হিসেবে। যদি আমি অবজেক্টটা পাই তাহলে মেথডটা ইনভোক হবে এবং মেথডটা দেখাবে যে m1 মেথড ইজ ইনভোকড। ওকে, জাস্ট এই লাইনটা আমরা প্রিন্ট করব। তো এখন আমি এই ক্লাসের মধ্যে আরেকটা মেথড আমি নিলাম ভয়েড n1। ওকে, তো আমি এখন কি করব যে আমি মেইন মেথডের মধ্য থেকে যদি n1 এই মেথডটাকে কল করতে চাই তাহলে আমাকে কি করতে হবে test4, যেহেতু এটা আমাদের মেইন ক্লাস, তো এই ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। দেন আমি এই রেফারেন্স যেটা আছে এটা ধরে ডট দিলে আমি n1 এই মেথডটাকে কল করতে পারবো, তাই না? ওকে, কল করলাম। সো আমি যদি এখন প্রোগ্রামকে রান করি কিছু কি দেখতে পারবো না? কিছুই দেখাচ্ছে না। বিকজ কি n1 মেথডের মধ্যে আমরা কোনো কিছুই লিখিনি, কোনো স্টেটমেন্ট। আমি এখন চাচ্ছি যে n1 মেথডের মধ্য থেকে m1 মেথডকে অ্যাক্সেস করতে। তাহলে আমাকে কি করতে হবে? আমি কিন্তু m1 মেথড কীভাবে অ্যাক্সেস করতে পারি খুব সহজে, তাই না? বাট এইভাবে করলে যে প্রবলেম যেটা হবে যে আমরা এখানে কোনো অবজেক্ট এখনো পাস করিনি আর্গুমেন্ট হিসেবে, বাট আমাদেরকে এখানে একটা অবজেক্ট পাস করতে হবে। তাহলে আমরা এখন কী করবো? আমরা কি এই test4 ইকাল টু নিউ test4 এই অবজেক্টটা আমি এখানে আবার ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর আমি কি এখানে হচ্ছে test4 পাঠাবো? মানে আপনাকে যদি এখন এই অবস্থায় বলা হয় আপনি কিন্তু অ্যাকচুয়ালি এই কাজটা করবেন, তাই না? যেহেতু অবজেক্ট চাইছে তো আমি এই ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করে পাঠিয়ে দিই। বাট আমি চাচ্ছি না, আমি এটা করবো না, অবজেক্টকে রিইউজ করবো। কীভাবে করতে পারি? এগুলো কিছুই দিব না, শুধুমাত্র এখানে দিস এই কিওয়ার্ডটা দিব। দেখেন কোনো ইরর নাই, কিছু নাই। প্রোগ্রামটাকে রান করি, m1 মেথড ইজ ইনভোকড। তো এই বিষয়টাকেই বলা হয়ে থাকে যে ইভেন্ট হ্যান্ডেলিং। দ্যাট মিনস আমি যদি সেম অবজেক্ট, একটা অবজেক্ট যদি আমি মাল্টিপল মেথডের মধ্যে ইউজ করতে চাই তাহলে আমি খুব সহজেই এই দিস কিওয়ার্ডের মাধ্যমে ইউজ করতে পারি, যেটা অ্যাকচুয়ালি রেফার করে কারেন্ট ক্লাসের ইনস্ট্যান্সকে অ্যাকচুয়ালি সে রেফার করতেছে। তো এইভাবে যদি আমরা কাজটা করি তাহলে কি হবে যে আমরা প্রত্যেকবার অবজেক্ট ক্রিয়েশনের মাধ্যমে যে মেমোরিটা অ্যালোকেশন হয় হিপ মেমোরিতে, সেটা থেকে আমরা মেমোরিটাকে কিছুটা আমরা স্পেস খালি করতে পারবো। দ্যাট মিনস আমি কিছু মেমোরি সেভ করতে পারবো। ওকে, সো আমরা অলরেডি এই 4 নাম্বার পয়েন্ট এটা আমরা কমপ্লিট করে ফেললাম। তো আমরা এখন এই 5 নাম্বার এই পয়েন্টটা দেখবো। এটা কি বলেছিল আমাদেরকে যে দিস ক্যান বি পাসড অ্যাজ আর্গুমেন্ট ইন দ্য কনস্ট্রাক্টর কল। সো আমি 4 নাম্বার পয়েন্টে কী করেছি যে মেথড কলিংয়ের সময় আমি আর্গুমেন্ট হিসেবে দিসকে ইউজ করেছি। তো আমি জাস্ট এখন সিম্পলি একই কাজ করবো, জাস্ট কনস্ট্রাক্টর কলের সময় আমি এই দিস কিওয়ার্ডটাকে পাঠিয়ে দিব। কীভাবে করি দেখেন। তো আমি এখন এই দিস প্যাকেজের মধ্যে একটা ক্লাস ক্রিয়েট করতে পারি যেটার নাম আমি দিব কি বলেন তো, test5। ওকে, test5। এবং আমি এখন এই ক্লাসের মধ্যেই আরেকটা ক্লাস লিখব। এটা কিন্তু আবার নেস্টেড বা ইনার ক্লাস না, কিন্তু নেস্টেড বা ইনার ক্লাস হলে কি হয় যে আমি এই ক্লাসের মধ্যে লিখবো। বাট দেখেন আমি কিন্তু এই ক্লাসের বাইরে লিখতেছি যে আমি ক্লাস কি নিতে পারি, ক্লাস XYZ এটা ক্লাস নিতে পারি। ওকে, তো এইভাবে কিন্তু আমরা এই একটা ক্লাসে যে test5.java এই ফাইলের মধ্যেই কিন্তু আমরা অনেকগুলো ক্লাস নিতে পারি। বাট এগুলোকে কিন্তু আমরা নেস্টেড বা ইনার ক্লাস বলবো না, আমি এভাবে অনেকগুলো ক্লাস নিতে পারবো। এখন আপনার একটা খটকা লাগতে পারে, সেটা হলো যে আমি যখন রান করবো তাহলে অ্যাকচুয়ালি কোন ক্লাসটা রান হবে।
সিম্পলি যে ক্লাসের মধ্যে আমি মেন মেথড ডিক্লেয়ার করবো ওই ক্লাসে রান হবে। তো যেহেতু আমি এই test5.java এই ক্লাসের নাম আমি এটাই দিয়েছি, সো আমাকে অবশ্যই মেন মেথড ডিক্লেয়ার করতে হবে এই ক্লাসের মধ্যে। আমি এই ক্লাসের মধ্যে যদি মেন মেথড ডিক্লেয়ার করি তাহলে কিন্তু আমাকে এই test5 এটাকে রিপ্লেস করে আমাদেরকে xyz দিতে হবে। দ্যাট মিনস যেই ক্লাসের মধ্যে আমি মেন মেথড ডিক্লেয়ার করবো সেই ক্লাসটাই হবে আমাদের ফাইল নেম হতে হবে আমাদেরকে। ওকে, তো এই ক্লাসের মধ্যে মেন মেথড ডিক্লেয়ার করে রাখি, ফাইন। এখন আমি xyz এই ক্লাসের মধ্যে আমি xyz এই ক্লাসের একটা কনস্ট্রাক্টর আমি ডিক্লেয়ার করব, এবং আমি এখন এখানে কনস্ট্রাক্টরের মধ্যে এমন একটা প্যারামিটার সেট করে দিব, সেই প্যারামিটার হলো যে আমাকে test5 ক্লাসের একটা অবজেক্ট আমাকে দিতে হবে। দ্যাট মিনস কি আমি যদি xyz এই ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করতে চাই তাহলে অবশ্যই আমাদের কনস্ট্রাক্টরের মধ্যে test5 ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে আমাদেরকে এই রেফারেন্সটা আমাদেরকে পাঠিয়ে দিতে হবে আর্গুমেন্ট হিসেবে। তো এখন আমি এর উপরে আমি এই যে test5, হ্যাঁ সরি test5 ক্লাসে একটা হচ্ছে কি বলবো এটাকে ইনস্ট্যান্স ভেরিয়েবল আমি ক্রিয়েট করে রাখলাম, মানে হচ্ছে একটা রেফারেন্স টাইপ আমি ক্রিয়েট করে রাখলাম কার এই test5 এই ক্লাসে। এখন যখন এই ক্লাসের কেউ অবজেক্ট ক্রিয়েট করবে তখন এই test5 একটা রেফারেন্স এখানে দিয়ে দিবে। সো আমি জাস্ট দিস ডট test5 ইকুয়ালস টু test5 এই স্টেটমেন্টটা দিয়ে দিলাম। যে আর্গুমেন্টটা পাবো সে আমি এই আর্গুমেন্টটাকে আমি এই ইনস্ট্যান্স ভেরিয়েবল দ্যাট মিনস এই রেফারেন্স ভেরিয়েবলের মধ্যে আমি অ্যাসাইন করে দিব। এবং আমি এখানে আরেকটা মেথড ডিক্লেয়ার করতে পারি যে ডিসপ্লে ইনফো, যেই মেথডের মধ্যে আমি একটা লাইন এভাবে প্রিন্ট করতে পারি যে কি করতে পারি বলেন তো। আমি এই মেথডের মধ্য থেকে এই test5 দিয়ে যদি ডট দেই তাহলে আমি কি পাবো, test5 ডট দিলে আমি এই test5 ক্লাসের মধ্যে যদি কোনো ডাটা মেম্বার বা কোনো ফিল্ড বা কোনো মেথড থাকে তাহলে আমি ওগুলোকে এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। সো আপাতত যেহেতু এই ক্লাসের মধ্যে আমি কোনো কিছু এখন ডিক্লেয়ার করিনি, আমি এটাকে আমি জাস্ট এই প্যারেন্থেসিসকে আমি এমটি রাখলাম, খালি রাখলাম। তো এখন আমি test5 ক্লাসের মধ্যে একটা ফিল্ড ডিক্লেয়ার করলাম ইন্টিজার a ইকুয়ালস টু 5, এবং আমি এই test5 ক্লাসে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব test5। ওকে, হ্যাঁ আইডি থেকে কিন্তু খুব সহজেই কনস্ট্রাক্টগুলো পেয়ে যাবো, হ্যাঁ কন্ট্রোল স্পেস ক্লিক করে করে, খুবই ইজি ওয়েতে। তো এখন যদি আমি এই test5 ক্লাসের মধ্য থেকে, হ্যাঁ আমি যদি এই কনস্ট্রাক্টরের মধ্যে থেকে আমি যদি ডিসপ্লে মেথড এইটাকে কল করতে চাই, কি করতে হবে আমাকে এই xyz ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সো আমি অবজেক্ট ক্রিয়েট করে ফেলি। আচ্ছা, এখানে যেহেতু একটা প্রবলেম আমরা যেটা ক্রিয়েট করছি সেটা হলো অবশ্যই xyz এটাকে আমাদের বড় হাতে দিতে হবে, কিন্তু অবশ্যই বড় হাতে দিতে হবে, মানে না দিলেও প্রবলেম হবে না, বাট ক্লাসের নাম যদি এটা না দিই, যেহেতু জাভা অ্যাকচুয়ালি কেস সেন্সিটিভ, তো প্রফেশনালি আমাদেরকে কাজগুলো মেনটেন করতে হবে। বিকজ দেখেন রেফারেন্স ভেরিয়েবল কিন্তু সবসময় স্মল লেটারে হয়, তো ক্লাসের নাম যদি হচ্ছে একই হয়ে যায় স্মল লেটার তাহলে কি কম্পাইলার তো ঘাবে যাবে, তাই না। সো নিউ কী দেবো, কন্ট্রোল স্পেস দিলে xyz। তো দেখেন এই কনস্ট্রাক্টরের মধ্যে এখন আমাকে কি করতে হবে, test5 এর একটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করে তার রেফারেন্স পাঠাতে হবে। তো এই কাজটাকে আপনি কীভাবে করবেন, এখন যেভাবে করবেন test5 ইকুয়ালস টু নিউ test5, দেন এই test5কে আমি এখান থেকে পাঠিয়ে দিতে পারি। দেওয়ার পর আমি এখন এই xyz ডট দিয়ে আমি ডিসপ্লে মেথডকে কল করতে পারি, প্রোগ্রামটা রান করি। ওহো সরি, মেইন মেথডের মধ্যে কিছু দিইনি। মেইন মেথডের মধ্যে কী করবো, test5 এই কনস্ট্রাক্টরকে কল করতে হবে। সো কল করবো কীভাবে, জাস্ট এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করবো, তাহলেই তো কী হবে, কনস্ট্রাক্টর ইনভোক হবে। সো এই কনস্ট্রাক্টরের মধ্যে যা যা স্টেটমেন্ট আমরা লিখেছি সেগুলো এক্সিকিউট হবে, দেন ঠিক ওইভাবে কাজগুলো হবে। দেখেন বিশাল বড় একটা ইরোড দিয়ে দিয়েছে। তো ইরোডটা একটু দেখার ট্রাই করি, হ্যাঁ যে কী ইরোডটা আমরা পেলাম অ্যাকচুয়ালি। দেখেন আমি একদম উপরে উঠে নিয়ে যাই, দেখেন java.lang.stack overflow ইরোড, এই যে সেই ইরোডটা আমরা পেয়ে গেছি। বলেন তো কি, যে স্ট্যাক মেমোরি যখন ফুল হয়ে যায় তখন কিন্তু আমরা স্ট্যাক ওভারফ্লো ইরোডটা পেয়ে থাকি। তো আমি আসলে চাচ্ছিলাম যে কোনোভাবে এই ইরোডটা দেখাতে, সামহাও আজকে কিন্তু আমি ইরোডটা পেয়ে গেলাম। যে আমরা যখন মেমোরি ম্যানেজমেন্টের যে ক্লাসটা ছিল তার মধ্যে কিন্তু আমি বলেছিলাম যে স্ট্যাক মেমোরি যখন ফুল হয়ে যায় তখন আমরা স্ট্যাক ওভারফ্লো ইরোড পাই, আবার যখন হিপ মেমোরি ফুল হয়ে যায় তখন আমরা কি আউট অফ মেমোরি ইন্ডেক্স, হ্যাঁ আউট অফ মেমোরি এই ধরনের ইরোডগুলো পাই।
দেখেন ইরোরটা অ্যাকচুয়ালি কেন হয়েছে, এখানে আমরা অনেক বেশি পরিমাণে রেফারেন্স ভেরিয়েবল ক্রিয়েট করে ফেলছি, যার কারণে এই প্রবলেমটা ক্রিয়েট হয়। আমি যদি এখন এই কাজটা এইভাবে না করে আবার অবজেক্ট ক্রিয়েট না করে শুধুমাত্র যেহেতু কি XYZ এই ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হলে আমাকে অবশ্যই কি, যেহেতু আমি কনস্ট্রাক্টরের মধ্যে test5 একটা রেফারেন্স আমি নিব, তাহলে অবশ্যই আমাকে এই test5 ক্লাসে একটা অবজেক্টের রেফারেন্স আমাকে দিতেই হবে। এই কাজটা আমরা করতে পারি শুধুমাত্র দিস কিওয়ার্ডের মাধ্যমে। জাস্ট দিস দিয়ে দিব। এই দিস মানে কি, যে কারেন্ট ক্লাসের মানে হচ্ছে অবজেক্টকে, ইনস্ট্যান্সকে আমরা কী করতেছি, আর্গুমেন্ট হিসেবে সেন্ড করে দিচ্ছি। তো এখন আমি এই system.out.println লাইনের মধ্যে এভাবে করতে পারি যে test5 ডট কী করবো, test5 দিয়ে যদি আমি এখন এই test5 এটার মধ্যে কি অ্যাকচুয়ালি আমি এই ক্লাসের অবজেক্টটাকে পেয়ে গেছি। সো এটা যদি আমি এটা দিয়ে যদি আমি ডট দিই, তাহলে আমি কি ওই ক্লাসে সব কিছু অ্যাক্সেস করতে পারবো। সো আমি এখান থেকে কল করলাম। দ্যাট মিনস এই প্রোগ্রামটা এখন রান করলে আমাদেরকে অবশ্যই 5 দেখানোর কথায়। রান করি, দেখেন 5 দেখছেন প্রোগ্রামটা ঠিকঠাক মতো কাজ করছে। তো এখন আপনার মনে অনেক ধরনের কোশ্চেন আসতে পারে যে শুধুমাত্র একটা 5কে প্রিন্ট করার জন্য আমরা এত লাইনের কোড, এত কমপ্লেক্স বিষয়গুলো কেন করলাম। সো এত কিছু দেখানো আসলে একটাই ইন্টেনশন, যেটা হলো যে দিস কিওয়ার্ডের মাধ্যমে আমরা খুব সহজেই এইভাবে অবজেক্টকে রিউজ করতে পারি। দ্যাট মিনস বারবার অবজেক্ট ক্রিয়েট না করে আমরা ওই একটা অবজেক্টকেই আমি মাল্টিপল ক্লাসে আমি সেন্ড করে দিতে পারি। আমি এই test5 এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব, একটা অবজেক্টকেই আমরা এই দিস কিওয়ার্ডের মাধ্যমে মাল্টিপল ক্লাসে আমি সেন্ড করে দিতে পারবো। হতে পারে যে মানে এই ক্লাসটা এতটা ইম্পর্টেন্ট যে মানে মাল্টিপল ক্লাস, আপনি একটা প্রজেক্টের মধ্যে অনেকগুলো ক্লাস ক্রিয়েট করে রাখছেন, দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্লাসেরই মানে এই ক্লাসের একটা ইনস্ট্যান্স দরকার। সো আপনি করলেন কি, যে এই ক্লাসে কোনো অবজেক্ট অ্যাকচুয়ালি ক্রিয়েট করলেন না, জাস্ট শুধুমাত্র এই মেইন মেথডের মধ্যে একটা অবজেক্ট ক্রিয়েট করলেন। এরপর আপনি জাস্ট কী করবেন, ওই প্রত্যেকটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েশনের সময় আপনি এই test5 ক্লাসের কারেন্ট যে ইনস্ট্যান্স, কারেন্ট যে অবজেক্ট, সেটাকে আপনি সেন্ড করে দিলেন। তার মানে কি হচ্ছে, যদি আমি এই ক্লাস থেকে 50টা ক্লাসকে যদি কল করি, এমন যদি সিনারিও হয় যে ওই 50টা ক্লাসেরই এই test5 ক্লাসের অবজেক্ট বা এর ইনস্ট্যান্সটা দরকার, তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকবার এই দিস পাঠিয়ে দিব। দ্যাট মিনস আমি এই ক্লাসের অবজেক্টকে পাঠিয়ে দিচ্ছি। তো আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পেরেছেন। যখন আমরা অ্যান্ড্রয়েড ডিস্ট্রিতে এই জন্য প্রজেক্ট করবো, তখন এই ধরনের এক্সাম্পল ভুরি প্রতিদিন আমরা এই ধরনের এক্সাম্পল দেখব। সো এখন আমরা 6 নম্বর যে পয়েন্ট সেটা কভার করার ট্রাই করবো। তো 6 নম্বর পয়েন্টে কী ছিল, যে দিস ক্যান বি ইউজ টু রিটার্ন দ্য কারেন্ট ক্লাস ইনস্ট্যান্স ফ্রম দ্য মেথড। দ্যাট মিনস আমি দিস কিওয়ার্ডের মাধ্যমে কারেন্ট ক্লাসের যে অবজেক্ট সেটাকে আমি রিটার্ন করতে পারি। আমরা কি রিটার্ন করি, যে কোনো ধরনের ডাটা টাইপে আমি রিটার্ন করতে পারি, তাই না, যে ইন্টিজার টাইপের বা ফ্লোট বা প্রিমিটিভ বা নন প্রিমিটিভ। তো একইভাবে আমরা এই দিস কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু অবজেক্টকেও আমরা অবজেক্টকেও কিন্তু আমরা রিটার্ন করতে পারি। ওকে, একটু দেখার ট্রাই করি। সো আমি দিস এই প্যাকেজের মধ্যে একটা ক্লাস ক্রিয়েট করি, যে ক্লাসের নাম আমি দিব কি, যে test6। তো আমি এখন এই ক্লাসের বাইরে এই ক্লাসের বাইরে আরেকটা ক্লাস আমি নিয়ে নিই, সেটা হলো ABC। আমি একটা ক্লাস আমি নিলাম এবং test6 ক্লাসের এবং এই ক্লাসের মধ্যে আমি একটা মেইন মেথড ডিক্লেয়ার করে ফেললাম। সো আমি এখন এই ক্লাস ABC, এটার মধ্যে একটা মেথড আমি নিব। সো মেথডের রিটার্ন টাইপটা অ্যাকচুয়ালি হবে ABC ক্লাস। আমি কি বলেছিলাম, যে মেথডের রিটার্ন টাইপটা অ্যাকচুয়ালি কিন্তু মানে প্রিমিটিভ, নন প্রিমিটিভ বা কোনো ক্লাস টাইপ বা কোনো অবজেক্ট টাইপ হতে পারে। তো মেথড কীভাবে লিখতে হয়, আমরা সবসময় ভয়েড দিই, তাই না, বাট এখানে তো ভয়েড দিব না, যেহেতু রিটার্ন টাইপ থাকবে। তাহলে রিটার্ন টাইপটা কী হবে, যে ABC। ওকে, সো আমরা এখানে দিতে পারি ইচ্ছা করলে যে পাবলিক ABC, তারপর কী দেবো, মেথডের নাম। সো গেট ABC অবজেক্ট, এভাবে দিতে পারি, আমি গেট ABC অবজেক্ট পাবো। ওকে, সো অবশ্যই আমাদের কী করতে হবে, এখানে রিটার্ন টাইপ দিতে হবে। বিকজ দেখেন এখানে ইরো দিয়ে দিচ্ছে, রিটার্ন টাইপ দিইনি বলে কোনো, এই যে অ্যাডেড রিটার্ন স্টেটমেন্ট ক্রিয়েট করি। সো এখন রিটার্ন করবে কি, অ্যাকচুয়ালি অবজেক্ট রিটার্ন করবে। অবজেক্ট মানে কি, দিস রিটার্ন করবে। দেখেন ঘাবড়ে যাওয়ার কিছুই নেই, যে দিস দেখতে একটা মাথা নষ্ট হচ্ছে এরকম কিছুই না, খুবই ইজি কিন্তু সব কিছু এগুলো। দ্যাট মিনস কি, অবজেক্ট রিটার্ন করতেছে, দ্যাট মিনস দিস রিটার্ন করতেছে অ্যাকচুয়ালি। ওকে ফাইন, দেন আমি একটা মেথড এখানে নিয়ে নিই, ভয়েড ডিসপ্লে ইনফো। যে মেথডটা অ্যাকচুয়ালি একটা স্টেটমেন্ট প্রিন্ট করাবে, যে কি প্রিন্ট করাবে এখানে,
মেথড ইজ ইনভোকড, মেথড ইজ ইনভোকড। ওকে, তো দেখেন আমি যদি এখন এই মেইন মেথডের মধ্য থেকে এই মেথডটাকে কল করতে চাই তাহলে কি করতে হবে, এবিসি ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, যেন অবজেক্টের রেফারেন্স ধরে কল করতে হবে। সো আমি সেম কাজটা করি, ইকুয়ালস টু নিউ এবিসি, দেন এবিসি ডট দিলে আমি গেট এবিসি অবজেক্ট, আমি এর অবজেক্টটাকে পেয়ে যাব। তো অ্যাকচুয়ালি এই মেথড আমাদের কি রিটার্ন করে, যে এই ক্লাসের একটা অবজেক্ট রিটার্ন করবে, বিকজ আমি বুঝাচ্ছি কি দিসের মাধ্যমে আমরা কারেন্ট ক্লাসের ইনস্ট্যান্সকে আমরা রেফার করতে পারি। সো আমি এখান থেকে এই ক্লাসে একটা অবজেক্ট পাবো। এখন দেখেন আমি যদি যেহেতু আমি এখানে অবজেক্ট পাইছি, যেহেতু এর মধ্যে কি এই মেথডটা কল করার মাধ্যমে কি আমি এই এবিসি ক্লাসে একটা অবজেক্ট পাই। সো আমি যদি এখন এই কাজটা করি, এবিসি ক্লাসের একটা রেফারেন্স ক্রিয়েট করলাম যে এবিসি 1 দিয়ে যদি এই অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে দিই, তাহলে দেখেন খুব সহজে রাখতে পারতেছি। তো এই স্টেটমেন্টটা আমরা লিখতে পারতেছি শুধুমাত্র একটাই কারণ, বিকজ এখানে কি এবিসি ক্লাসের রেফারেন্স আর এখানে কি এবিসি ক্লাস একটা অবজেক্ট। সো এবিসি ক্লাস অবজেক্টকে তো আমরা এবিসি রেফারেন্সের মধ্যে রাখতেই পারি, তাই না, খুব ইজি ওয়েতে। বাট যদি আমি এই কাজটা করতাম, এখানে এবিসি ক্লাস না দিয়ে আমি যদি টেক্সট 6 এই ক্লাসের রেফারেন্সের মধ্যে রাখতে চাইতাম, দেখেন সাথে সাথে কম্পাইল এরর দিচ্ছে। কি বলতেছে আমাদেরকে, যে চেঞ্জ টাইপ অফ টেক্সট 6 টু এবিসি, বলতেছে যে তুমি ক্লাসে এই রেফারেন্স টাইপটা চেঞ্জ করে এবিসি করে দাও, অথবা নাইলে তুমি চেঞ্জ রিটার্ন টাইপ অফ গেট এবিসি অবজেক্ট, অথবা তুমি গেট এবিসি অবজেক্ট এই মেথডে রিটার্ন টাইপ চেঞ্জ করে তুমি টেক্সট 6 করে দাও, যে কোনো একটা কিছু করো। বাট এই স্টেটমেন্টটা বৈধ না। সো আমি এই স্টেটমেন্টটা লিখতে পারতেছি না। তো এটা থেকে আমরা বুঝলাম যে অ্যাকচুয়ালি এই দিস কিওয়ার্ডটা এই কারেন্ট ক্লাসের অবজেক্টকে, কারেন্ট ক্লাসের ইনস্ট্যান্সকেই সে অ্যাকচুয়ালি রেফার করতেছে। তো এখন আমরা আরেকটু ক্লিয়ার হব যে আমরা যে প্রতিবার বলতেছি যে দিস অ্যাকচুয়ালি কারেন্ট ক্লাসের ইনস্ট্যান্সকে রেফার করতেছে, এটা আমরা প্র্যাকটিক্যালি এখন বোঝার ট্রাই করবো যে আসলে কি করে কিনা। সো দেখেন এটা করার জন্য আমি 2-3টা স্টেটমেন্ট আমাকে বেশি লিখতে হবে। যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এটার মধ্যে দেখেন আমি এখানে কি করেছিলাম, যে এবিসি 1 এবিসি ইকুয়ালস টু নিউ এবিসি 1, দ্যাট মিনস আমি এই ক্লাসের জন্য একটা রেফারেন্স আমি একটা অবজেক্ট ক্রিয়েট করেছিলাম। সো দেখেন এই অবজেক্ট আমি যদি এবিসিকে এখানে লিখি, তাহলে আমি কি করব, তাহলে আমি কি পাবো, যে আমি এই অবজেক্টের জন্য যে অ্যাকচুয়ালি হ্যাশ কোডটা জেনারেট হয় সেই হ্যাশ কোডটা আমরা দেখতে পারি। সো আমি ক্লাস এবং অবজেক্টের যে লেকচারটা ছিল তখন কিন্তু আমি ডিসকাস করেছিলাম যে আমরা ইজিলি কোনো অবজেক্টের হ্যাশ কোডটা আমরা এভাবে দেখতে পারি। সো এই অবস্থায় যদি প্রোগ্রামটা রান করি, তাহলে দেখেন আমি এখানে একটা হ্যাশ কোড দেখতে পাচ্ছি, যেই হ্যাশ কোডটা অ্যাকচুয়ালি অবজেক্ট ক্রিয়েশনের সময় ক্রিয়েট হয়েছিল, এই অবজেক্টের ক্রিয়েশনের সময়। দ্যাট মিনস প্রত্যেকটা অবজেক্ট যখন আমরা নতুন করে ক্রিয়েট করব তখন কিন্তু ডিফারেন্ট হবে। দেখেন আমি যদি এখন এই ক্লাসের আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি, দিলাম এটাকে এবিসি 1, এবং আমি যদি এবিসি 1 না দিয়ে আমি দিলাম এবিসি 2, আমি যদি এবিসি 2 দিই, প্রিন্ট করি, দেখেন দুইটা অবজেক্টের জন্য হ্যাশ কোড কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। দ্যাট মিনস আমি এবিসি ক্লাস যতটা অবজেক্ট ক্রিয়েট করবো, প্রত্যেকবার অবজেক্ট ক্রিয়েশনের সময় মেমোরিতে, হিপ মেমোরিতে আলাদা একটা স্পেস অ্যালোকেট হবে, এবং স্ট্যাক মেমোরিতে আলাদা একটা রেফারেন্স ভেরিয়েবলগুলোর জন্য একটা স্পেস অ্যালোকেট হবে, এবং প্রত্যেকবার নতুন করে হ্যাশ কোড জেনারেট হবে। এটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারলাম। সো এই লাইনটা আমরা উঠাই দিই, এটাও আমরা দিব না। তো দেখেন আমি এখান থেকে অবজেক্ট ক্রিয়েট করলাম, দ্যাট মিনস কী হলো, এবিসি 1 এই কনস্ট্রাক্টর কল হলো, তাই না, এই ক্লাসের ডিফল্ট কনস্ট্রাক্টর কল হলো। তো আমি এখন কি করলাম, যে এবিসি এই রেফারেন্সের মাধ্যমে আমি এই এবিসি 1 ক্লাসের এই গেট এবিসি অবজেক্ট এই মেথডকে কল করলাম, যেই মেথডটা অ্যাকচুয়ালি রিটার্ন করে কি দিস। সো এখানে দিস মানে কি, যে কারেন্ট ক্লাসের ইনস্ট্যান্সকে সে রিটার্ন করে দিচ্ছে। দ্যাট মিনস কারেন্ট ক্লাসের ইনস্ট্যান্স অ্যাকচুয়ালি কোনটা, এই যেটাই আমরা কিন্তু কারেন্ট ক্লাসের ইনস্ট্যান্স একটাই ক্রিয়েট করেছিলাম, সেই ইনস্ট্যান্সটাকে কিন্তু আমাদেরকে আবার রিটার্ন করতেছে। দ্যাট মিনস এই এবিসির মধ্যে আমরা যে হ্যাশ কোডটা পাবো অ্যাকচুয়ালি সেটা কিন্তু এই সেম। দ্যাট মিনস সেম হওয়ার কথা। যদি সেম হয় তাহলে আমরা বিলিভ করব যে হ্যাঁ, দিস কিওয়ার্ড কারেন্ট ক্লাসের অবজেক্টকে সে রেফার করে, সে কারেন্ট ক্লাসের ইনস্ট্যান্সকে সে মেথডে পাস করতে পারে, কনস্ট্রাক্টরে পাস করতে পারে। দ্যাট মিনস কারেন্ট ক্লাসের অবজেক্টকে সে রেফার করে। আর যদি হ্যাশ কোড যদি সেম না হয় তাহলে কিন্তু আমরা বিলিভ করব না। দেখেন এখন আমি কি করি, এখানে এবিসি 1 দিলাম, যে এবিসিটা হলো কি অ্যাকচুয়ালি এই অবজেক্টের হ্যাশ কোড, এবং যে এবিসি 1টা হলো একটু ঘুরায় পেঁচায় আমরা এই অবজেক্টেরই হ্যাশ কোডটা আবার আমরা পেলাম এবিসি 1 এর মধ্যে। এখন দেখি মেথডটা আমরা প্রোগ্রামটা রান করি, দেখেন
সেম হ্যাশ কোড আমরা পেয়েছি ABC1 372 ABC1 372। তার মানে কি আমাদের এখন বিলিভ হলো যে আমরা এখন মন থেকে বিলিভ করতে পারলাম যে আসলেই দিস কিওয়ার্ড অ্যাকচুয়ালি কারেন্ট ক্লাসের ইনস্ট্যান্সকে সে হচ্ছে সেন্ড করতে পারে যে কোনোখানে। দেখেন অ্যাকচুয়ালি কি আমি কিন্তু এই দিস ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করেছিলাম, সেই অবজেক্টটাকেই কিন্তু আমি ঘুরে ফিরে আবার এই মেথডের মধ্যে দিলাম, মেথড থেকে আবার মেথড আমাদেরকে ওই অবজেক্টটা রিটার্ন করলো, দেন ওই অবজেক্টকে আমরা আবার ক্যাচ করলাম, ক্যাচ করে আমরা ওই অবজেক্টটাকে আবার একটা রেফারেন্সের মধ্যে রাখলাম, দেন আমরা ওই দুইটা রেফারেন্সকে আমরা প্রিন্ট করাচ্ছি, আমরা সেম ভ্যালু পেলাম। তো আশা করি এই লেকচারটি দেখার পর দিস কিওয়ার্ড নিয়ে আপনার আর কোনো কনফিউশন থাকার কথা না। সো পরবর্তীতে যখন আপনার প্র্যাকটিক্যালি এগুলোকে বারবার দেখবেন বা নিজের যখন প্র্যাকটিস করবেন তখন আপনার মাথায় এগুলো আর ভালোভাবে সেট হয়ে যাবে যে কখন কোনটা আমরা কীভাবে মানে শর্টকাট ওয়েতে টেকনিক্যালি আমরা এগুলোকে ইউজ করবো। সো স্টে কানেক্টেড উইথ মি টু সি মাই নেক্সট লেকচার। থ্যাংক ইউ।